আসসালামু আলাইকুম। গল্প উৎসর্গ লেখনীতে তানজিনা ইসলাম। পর্ব ৩। একটা দোতলা বাড়ির সামনে মায়ার গাড়ি এসে থামতেই দারোয়ান এসে তড়িঘড়ি করে গেট খুলে দিল। গাড়ি চালিয়ে খান মঞ্জিলে ঢুকলো মায়া। সামনে সরু রাস্তা, দুপাশে গার্ডেন। গাড়ি পার্ক করে সদর দরজার সামনে এসে দাঁড়ালো মায়া। বেল বাজিয়ে অপেক্ষা করলো দরজা খোলার। একটি হাস্যোজ্জ্বল মুখের নারী এসে দরজা খুলে মায়া জড়িয়ে ধরল সেই নারীকে। উচ্ছ্বসিত স্বরে বলল, আম্মু, আজকে হঠাৎ এত ভালোবাসা, এত তাড়াতাড়ি চলে এসেছো যে? ক্লাস হয়নি আজকে? আমি বুঝি তোমাকে ভালোবাসি না? আর ভার্সিটিতে প্রবলেম হয়েছিল, তাই আর ক্লাস করিনি। তাহলে যাওয়ার কি দরকার ছিল? বাদ দাও তো এসব। ওয়াও, এত ঘ্রাণ কিসের? বিরিয়ানি রান্না করেছো বুঝি? হ্যাঁ, বলেই কিচেনে গেলেন মাহেরা খান। মায়া পিছু পিছু হাঁটলো তার। কিচেনের সামনে দাঁড়াতেই মাহেরা পানির গ্লাস এগিয়ে দিলেন ওর দিকে। এই নাও ঠান্ডা পানি। থ্যাঙ্কস আম্মু। পানিটুকু এক চুমুকে শেষ করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল মায়া। ক্লান্ত পায়ে এগিয়ে গেল তার রুমের দিকে। রুমে এসে উদাস হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল নরম বিছানার উপর। উবুর হয়ে শুতেই কখন যে চোখ লেগে এলো টের পেল না মায়া। ফোনের তীব্র ভাইব্রেশনে ঘুম ভাঙল ওর। বিছানা হাতড়ে ফোন রিসিভ করে কানে দিল। চোখ টেনে খুলতে কষ্ট হচ্ছে। ওভাবেই জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? আমি আপনার জামাই বলছি, ম্যাম। জামাই? কিন্তু আমার তো এখনো বিয়ে হয়নি। ঘুম ঘুম স্বরে বলল মায়া। কি বলছেন এসব? দেখুন, আমি জানি আপনি রেগে আছেন, তাই বলে আপনি আমাকে আর আমার সন্তানকে অস্বীকার করতে পারেন না। মায়া হকচকিয়ে উঠে বসে। ঘুম এখন পুরোপুরি কেটে গেছে। ভালো করে নাম্বারটা পরখ করে দেখে নাম্বারটা ওর চেনা। ফোনের ওপাশ থেকে উচ্চস্বরে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। হৃদয় গুটিয়ে ফেলল মায়া। ঝাঁঝালো স্বরে বলল, রুদ্রর বাচ্চা, এই ভর দুপুরে কল করে বিরক্ত করছিস কেন? প্রথমত, আমার এখনো বিয়ে হয়নি, আর বাচ্চা তো অনেক দূরের কথা। আর দ্বিতীয়ত, এখন সন্ধ্যা, দুপুর না। ফোনে টাইম চেক করে দেখে 6টা বেজে 30 মিনিট। অবাক হলো মায়া। এতক্ষণ ও ঘুমিয়েছে? জোহর আসরের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবেরটা পড়া যাবে, তবে কেউ ডাকলো না কেন ওকে? ও পাশ থেকে রুদ্রর ডাকে ভাবনার সুতো কাটলো ওর। রুদ্র বলল, কিরে, কিছু বলছিস না কেন? ঘুমিয়ে পড়েছিলাম, তাই খেয়াল করিনি যে এতটা লেট হয়ে গেছে। তুই কল কেন করেছিস ওইটা বল। তোকে বিরক্ত করতে। হাদারাম। কট করে কল কাটলো মায়া। রুদ্র মুচকে হেসে ফোন নামিয়ে রাখে। এর মানে সকালের রাগ আর নেই। ফুস করে শ্বাস ছেড়ে ট্রেডমিলের উপর দৌড়ে মনোযোগ দেয়। জিমে আছে এখনো। অদূরেই ওর বন্ধুরা বসে এটা ওটা বলে বিরক্ত করেছে ওকে। মায়া মাগরিবের নামাজ আদায় করে নিচে নামে। মিসেস মাহেরা খান বসে টিভি দেখছেন। মায়া এসে ধূপ করে বসলো তার পাশে। মায়াকে পাশে বসতে দেখেই বললেন তিনি, এতক্ষণে তাহলে ঘুম ভেঙেছে? ডাকনি কেন? অনেক ডেকেছি তোমাকে, দরজা বন্ধ ছিল, তাই ভেতরে ঢুকে ডাকতে পারিনি। কিছু দাও, খিদে পেয়েছে। বিরিয়ানি দিব? রাতে খাবো, এখন অন্য কিছু দাও। তুমি বসো, আমি আনছি। আব্বু কখন আসবে? এই তো আরেকটু পর। মায়া বলল না আর কিছু। নিশ্চুপ টিভি দেখাই মনোযোগী হলো। রাত 12টা। বিছানায় শুয়ে সেটিং করছে মায়া। ওর ফ্রেন্ডের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিবিসি নিউজ চট্টগ্রাম নামে।
সারাদিন সারাটা রাত ওখানে টুংটাং মেসেজ আসতেই থাকে। কে কার সাথে রিলেশনে গেল, কার ব্রেকআপ হয়েছে, কে কার সাথে ডেটে যাচ্ছে, সকল পরনিন্দা পরচর্চা হয়ে থাকে সেখানে। এখনো হুলস্থুল চ্যাটিং চলছে, গ্রুপে ঝগড়া হচ্ছে মূলত টপিক রুদ্রর জিএফ। ওর কখনো একজনকে বেশি দিন ভালোই লাগে না, কিন্তু আরশি অনেক দিন ধরেই টিকে আছে। কারণ কি? কেউ কেউ বলছে রুদ্র আরশিকে সত্যি সত্যি ভালোবাসে, আবার তার প্রতিবাদ করছে কেউ কেউ। ওদের ফ্রেন্ডের মধ্যে রিলেশনে যাওয়া নিয়ে বড্ড সমস্যা। এতে ওদের ধারণা বন্ধুদের প্রতি ভালোবাসা কমে যায়, তাই সবসময় লেগে থাকে একজন আরেকজনের পেছনে। মূলত রুদ্র ছাড়া আর কেউই রিলেশনে নেই, তাই এখন সবাই রুদ্রর জিএফের পেছনে হাত ধুয়ে পড়ে আছে। না, রুদ্র মায়াকে ঠকাতে পারে না। এই একটা মেসেজে চোখ আটকালো মায়ার। মেসেজটা দিয়েছে রুহানি। মায়া দ্রুত টাইপিং করলো। কেন রে? ও আমাকে কথা দিছিল নাকি? নাকি আমি ওর জিএফ? না, তুই কষ্ট পাবি। ও যদি আরশিকে বিয়ে করে? কেন? ও কষ্ট পাবে কেন? আশ্চর্য। রুদ্র এতক্ষণে মেসেজ করলো। মায়া কিছু লিখলো না, দেখতে চাইলো ওর বলদ বন্ধুগুলো কি বলে। কারণ ও তোকে ভালোবাসে। গ্রীষ্মের মাঝামাঝি সময়, কাল বৈশাখী, ঝড় হতে পারে যে কোনো সময়। আকাশে আজ খুব মেঘ করেছে, বৃষ্টির আসার আগ মুহূর্ত। ঝড়ো বাতাস বইছে। মায়া তার কক্ষের বেলকনিতে দোলনার উপর বসে আছে। বাতাসে তার কোমর ছাড়ানো লম্বা চুলগুলো সমান তালে উড়ছে। কফির কাপে চুমুক বসাচ্ছে কিছুক্ষণ পর পর। দৃষ্টি তার আকাশপানে নিবদ্ধ। আকাশের মতো তার মনেও যে মেঘে ছেয়ে আছে। মাইয়া দীর্ঘশ্বাস ফেলল। সকাল 8টা বেজেছে বোধহয়। কলেজ না থাকলে মায়া কখনোই সকালে তাড়াতাড়ি ওঠে না, কিন্তু আজ উঠে গেছে। ফজরের নামাজ পড়ে আর ঘুমায়নি। জড়ো আবহাওয়ার ফলে ভার্সিটি বন্ধ দিয়েছে। কাল রাতে রুহানির শেষ লেখাটা দেখার পর মায়া থমকে চেয়েছিল কিছুক্ষণ। সাথে সাথে গ্রুপ থেকে ও লেফট নিয়ে নিয়েছিল। এরপর কী কথা হয়েছিল মায়ার জানা নেই, কিন্তু রুহানির কথা যে এক ফোঁটাও মিথ্যে ছিল না। ওই শ্যাম পুরুষকে ভালোবেসে মায়া সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বিরহের দহনে পড়ছে সে। ওই মানুষটার উপর যে কোনো নারীর ছায়াও সহ্য করতে হয় না, কিন্তু ওই নিষ্ঠুর মানব যে তা বোঝে না। সে যে তার কাছে আসা সব নারীকেই সাদরে গ্রহণ করে। সব নারী না, শুধুমাত্র সে ছাড়া। আকাশ চেপে বৃষ্টি এলো। মায়ার ভাবনার অবসান ঘটে। তাড়াতাড়ি পা চালিয়ে কক্ষের ভেতর প্রবেশ করে। সকাল না হলে একটু বৃষ্টিতে ভিজতে পারত, কিন্তু এত তাড়াতাড়ি গোসল করতে চায় না সে। মায়া বিছানা থেকে নিজের মুঠোফোন হাতে নিল। 12টা মিস কল। মায়া মুচকে হাসলো। এই মানুষগুলো তাকে খুব বেশি ভালোবাসে। ওর বন্ধুগুলো ওর আরেকটা পরিবার। কালকে গ্রুপ থেকে লেফট নেওয়ার পর রাহুল 12বার কল করেছে, কিন্তু ফোন বন্ধ করে রাখায় মায়া ধরতে পারেনি। কল ব্যাক করলো মায়া। রিং হতে হতেই কেটে যায় প্রথমবারে। মায়া বুঝলো প্রতিশোধ নিচ্ছে রাহুল। আবার ফোন দিল। একটা ঘুম ঘুম কণ্ঠ বেশি আসলো ফোনের অপর পাশ থেকে। নাটক করতে কল দিয়েছিস? কালকে কয়বার কল করেছি তোকে? সরি সরি, ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। গ্রুপ থেকে লেফট নিলি কেন? এমনিতেই ভালো লাগছিল না। আমি লেফট নেওয়ার পর কোনো কথা হয়েছিল? না, রুহানি ওর লাস্ট মেসেজটা ডিলিট করে দিয়েছিল। তোকে অ্যাড দিতে চেয়েছিলাম, কিন্তু তুই কেন লেফট নিয়েছিস ওটা আগে জানতে চেয়েছিলাম। মায়া দীর্ঘশ্বাস ফেলে। ফোনের অপাশ থেকে রাহুল শুনল সেই শব্দ, তবে বলল না কিছু। মায়া
ভারাক্রান্ত স্বরে বলল, তুই তো সব জানিস, তারপরও কেন জিজ্ঞেস করছিস? হ্যাঁ জানি, কিন্তু এভাবে তো ব্যাপারগুলো চলতে পারে না মায়ু। ওকে বল তোর মনের কথাগুলো। রুদ্র বাচ্চা না রাহুল, ও সব কিছুই বোঝে, জানে। শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্যই নির্বিকার থাকে। দুনিয়ার সব নারীকে পছন্দ করে ও। যেই প্রেমের প্রস্তাব নিয়ে আসে কাউকেই ফিরিয়ে দেয় না। বিশাল বড় মন না, তাই সবাইকে পছন্দ হয়। শুধু পছন্দ না হয় এই আমিটাকেই। ওরা সবাই মোহ, টাইম পাস, কিন্তু তোকে ও টাইম পাসে রাখতে চায় না, তাই এমন করে। আমার মন যে মানে না। আমার ছোটবেলা, কিশোরকাল, যৌবনকাল যে শুধু ওকেই চেয়ে এসেছে। তোর ভালোবাসা তোর হবে মায়ু, দেখে নিস। না হলে জোর করে নিজের করব। ইউনো, আমি যেটা চাই সেটা আমি নিজের করেই ছাড়ি। ও চাক বা না চাক, ওকে আমার হতেই হবে। বাঁকা হেসে বলল মায়া। রাহুল বলল, প্ল্যান থাকলে বল, আমরা সবাই আছি তোর সাথে। এখন না, আর একটু সময় যাক, ওর সাথে ছলনা করতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে এখন রাখছি। রাহুল কল কেটে দেয়। মায়া আবারও ভাবনায় ডুব দেয়। ফোন দিয়াটে কিছু একটার। লাইব্রেরির একেবারেই কর্নারে মুড অফ করে বসে আছে রুদ্র। টেবিলের উপর খোলা বইটার পাতা পাকার বাতাসে উড়ছে। সেদিকে তেমন একটা খেয়াল নেই ওর। কোনো এক চিন্তায় মশগুল সে। জনমানবশূন্য লাইব্রেরি, নীরব পরিবেশ। সকালে তেমন একটা কেউ এদিকে আসে না। নীরবতার অবসান ঘটিয়ে দুবদাব পা ফেলে কক্ষে ঢুকলো আরশি। রুদ্র তাকালো না সেদিকে। গালে হাত দিয়ে ভাবনায় ব্যস্ত ও। দৃষ্টি শেলফের দিকে নিবদ্ধ। ওকে দেখতেই মাথা নুয়ে হাসলো আরশি। ক্লাসে যাওয়ার পর বান্ধবীদের কাছ থেকে জানতে পারল রুদ্র এসেছে, তবে সে ক্লাসে উপস্থিত ছিল না তখন। আরশি শিওর ছিল এখানে আসলেই রুদ্রকে পাওয়া যাবে। ওর চেয়ে বেশি ছেলেটাকে কে জানে। আরশি ধীর পায়ে এগিয়ে গেল ওর কাছে। গলা খাকারি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। কাজ হলো বটেই। রুদ্র হকচকিয়ে তাকালো, যেন সম্বিত ফিরল এমন। আরশি ডানব্রু উচালো। রুদ্র অপ্রস্তুত ভঙ্গিতে বলল, তুমি? বসি? অবশ্যই। রুদ্র সরে বসে জায়গা করে দিল ওর পাশে। আরশি একটু কাছ ঘেঁষে বসলো রুদ্রর। ওর মুখের দিকে তাকিয়ে বলল, মন খারাপ কিছু নিয়ে? বিরস ভঙ্গিতে দুই পাশে মাথা নাড়ালো রুদ্র। আরশি ফের বলল, আমাকে বলো, ভালো আছো? কথা ঘুরানোর চেষ্টা করলো রুদ্র। আরশি বুঝলো রুদ্র জানাতে চাচ্ছে না ওকে। তবুও রুদ্রর চিন্তিত মুখ দেখে মন খারাপ হয় আরশির। ভীষণ সিরিয়াস কিছু একটা হয়েছে, যার ফলে প্রতিদিনের চিরায়ত হাসিটা মুখে নেই ওর। আরশি হাত বাড়িয়ে রুদ্রর সিল্কি চুলগুলো এলোমেলো করে দিল। মিষ্টি হেসে বলল, আমাকে বলো, মন হালকা হবে। তোমাকে বলার মতো হলে প্রথমবারেই বলে দিতাম আরশি। তোমার কথা বলো, এদিকে আসলে যে? তোমাকে খুঁজতে খুঁজতেই তো এলাম। আর কথা হয় না দুজনের মধ্যে। আবারও নীরবতায় ছেয়ে যায় লাইব্রেরির বিশাল কক্ষটি। রুদ্রর সামনে খোলা বইটি আরশি হাত বাড়িয়ে টেনে নিল। পাতা উল্টালো কয়েকটা। পরক্ষণে কিছু মনে পড়েছে এমনভাবে যত্রতত্র টেবিলের উপর রাখা ওর ব্যাগটা খুলে নিল। ব্যাগ থেকে বের করলো কতগুলো প্র্যাকটিক্যাল খাতা, অ্যাসাইনমেন্ট পেপার। রুদ্র, হুম, নাও তোমার অ্যাসাইনমেন্ট আর প্র্যাকটিক্যালগুলো। প্রজেক্টের বিবৃতিটাও নোট করে দিয়েছি, রিসার্চ পেপারটাও কমপ্লিট করে দিয়েছি। সোজা হয়ে বসলো রুদ্র। পরপর কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। কয়েকদিন ধরে আরশির সাথে তেমন একটা ভালো সম্পর্ক যাচ্ছিল না ওর। অফিসে জয়েন করার পর থেকেই বড্ড ব্যস্ত সময় পার করছিল। সে সময়টাতে মেয়েটাকে ভীষণভাবে উপেক্ষা করেছে ও। ওর কোনো কল ধরেনি, মেসেজের রিপ্লাই দেয়নি। সামনাসামনি দেখা হলেও
না পারতে শুধু দুই একটা কথা বলেছে, তাও আরশি নিজ থেকে বলতে আসলে। তবুও আরশি কোনো অভিযোগ করেনি, সম্পর্ক ভেঙে দেয়নি, উল্টো সাহস দিয়েছে রুদ্রকে। ওর প্র্যাকটিক্যাল খাতা, অ্যাসাইনমেন্ট পেপারগুলো পঞ্জুত নিয়ে গেছে নিজে করে দেওয়ার জন্য, যাতে ওর উপর বেশি চাপ না পড়ে। রুদ্র ক্ষীণস্বরে বলল, এত কষ্ট করতে গেলে কেন ইয়ার? তোমার নিজেরটাও করেছো, আবার আমারটাও করে দিয়েছো। শুধু শুধু এত কষ্ট করলে আমি করে নিতাম। রুদ্রর হাত আলতো করে নিজের হাতের মুঠোয় নিল আরশি। মৃদুস্বরে বলল, তোমাকে হেল্প করেছি, এতে কষ্ট হবে কেন? তোমার সমস্যা কি আমার সমস্যা না? অফিসে অনেক কাজ, বড্ড চাপ পড়ে যাচ্ছে, তাই না রুদ্র? জবাবে ঠোঁট বাঁকিয়ে হাসল রুদ্র। এখন আরশিকে কি করে বলবে? মায়ার প্র্যাকটিক্যাল করতে করতে মরছে ও। মায়া একগাদা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে ওকে। নিজের কাজ, পড়াশোনাতে অবস্থা খারাপ হচ্ছে রুদ্রর। রীতিমতো চোখে সর্ষে ফুল দেখার মতো অবস্থা। সেখানেও মায়ার কাজ করতে হচ্ছে। নয়তো আছে সে বেডির বন্ধুত্বের দুহাই, ইমোশনাল ব্ল্যাকমেল ফ্রি। দরজার বাইরে দাঁড়িয়ে দুইজনকে উকিঝুঁকি মেরে দেখছিল মায়া। ওর পেছনে রুহানি, তার পেছনে রিয়ানা, আবার ওদের তিনজনের পেছনে রাহুল, সাহিল আর আরিয়ান সারিবদ্ধভাবে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। রুহানি মুখ ঝামটি মেরে বলল, দেখলি দেখলি কেমন ফিরিতি করছে দুটো? গা জ্বলছে রে বইন, ফুসতে ফুসতে বলল মায়া। রাহুল সোজা হয়ে দাঁড়ালো, ফুঁসে বলল, চল তো ভেতরে। বাইরে দাঁড়িয়ে নাটকগুলো দেখা সম্ভব হচ্ছে না। সবগুলো গটগটিয়ে ঢুকলো ভেতরে। রুদ্র আর আরশি নিজেদের মধ্যে কথা বলাই ব্যস্ত ছিল। বন্ধু মহলের সবাইকে প্রবেশ করতে দেখেই দাঁড়িয়ে গেল রুদ্র। রাহুল এসে কাজ জড়িয়ে ধরল ওর। রুদ্র অবাক স্বরে বলল, তোরা? তোকে খুঁজছিলাম আমরা, চল। কোথায়? যেখানে নিয়ে যাব সেখানেই যাবি তুই। কোথায় আবার কি? না বন্ধুর চেয়ে প্রেমিকা বেড়ে গেছে, পিছল হেসে বলল রাহুল। রুদ্র অস্থির হয়ে বলল, এইভাবে বলছিস কেন? আচ্ছা চল। আরুষিকে বিদায় দেওয়ার সময়টুকুও দেওয়া হলো না ওকে। টেনে টুনে নিয়ে গেল রাহুল আর আরিয়ান। সাহিল ওর প্র্যাকটিক্যাল খাতাগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল। আরশি হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। রাগ লাগছে ওর, ভীষণভাবে রাগ লাগছে। ওরা একসাথে হলেই তেড়ে আসে এরা। ও রুদ্রকে টেনে নিয়ে চলে যায় ওর থেকে। একটু কথা বলার সুযোগটা পর্যন্ত দেয় না। মায়া, রুহানি, রিয়ানা তখনও দাঁড়িয়েছিল কক্ষে। মায়া শীষ বাঁচালো, তাচ্ছিল্য করে বলল, আহারে, বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করা হলো না আর, বেইবি। রাগে টেবিলে বাড়ি মারল আরশি। চৌকিতে উঠে দাঁড়িয়ে ফুঁসে বলল, তোদের সমস্যাটা কোথায়? সবসময় আমার সাথে এমন করার মানে কি? রুহানি দুপা এগিয়ে এলো, তর্জনী তুলে বলল, তোকে বলেছিলাম না রুদ্রর থেকে দূরে থাকতে? কথা শুনিস না কেন তুই? আমাদের বন্ধুর সাথে ডলাডলি করলে অবশ্যই আমাদের সমস্যা হবে। রিলেশনে আছি আমরা, কেন দূরে থাকবো ওর থেকে আমি? কেমন বন্ধু তোরা? ওর ভালোবাসাকে সবসময় দূরে ঠেলে দিস ওর থেকে। গলা উঁচিয়ে বলল আরশি। চোখ পাকিয়ে তাকালো মায়া, তপ্ত স্বরে বলল, গলার আওয়াজ নিচে, কানে শুনতে পাই না আমরা? আর তোকে কোনো ভালো টালো বাসে না ও, খেলছে তোকে নিয়ে ভাই, টাইম পাস করছে তোর সাথে। কেন বুঝিস না তুই? ফুসতে ফুসতে তাকালো আরশি, নাক ফোলাচ্ছে বারংবার। অনেক করে চেষ্টা করছে নিজের রাগ বাইরে বেরোতে না দিতে। রুহানি শ্লেষাত্মক হাসল, ক্রোধান্বিত স্বরে বলল, কি মারবি আমাদেরকে? পারবি আমাদের সাথে? নাক ফাটিয়ে দি তোর। ডিপার্টমেন্ট হেডকে গিয়ে বিচার দি তোর নামে। আমাদের কথাই শুনবে সে, ইউনো। আমরা টিচারদের ফেভারিট স্টুডেন্ট। শেষবার সাবধান করছি তোকে, রুদ্র থেকে দূরে থাক।
পরের বার কথাটা মুখে বলবো না, হাতের প্রয়োগও খুব বিশ্রীভাবে করব। মুখ গুটিয়ে গটগটিয়ে বেরিয়ে গেল তিনজন। ধপ করে টেবিলে বসে পড়ল আরশি। হাত দিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো বিতা। কেন যেন খুব করে কান্না পাচ্ছে। মেয়েগুলো সবসময় এমন করে ওর সাথে। ছেলেগুলো টেনে টুনে নিয়ে যায় রুদ্রকে। রুদ্রর সাথে রিলেশনে যাওয়ার পর থেকেই এইসব শুরু করেছে ওরা। আরশি সত্যি ফেড আপ এসবে।